নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, নারী শিশু সহ দগ্ধ একই পরিবারের ৯ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থায় গুরুতর। ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিতে চায় এনসিপি। সাংগঠনিক শক্তি অর্জনের চেষ্টায় নেতারা। জাতীয় স্বার্থ মতাদর্শ বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত। কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, ৮ বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। অনেক দাম বেশি, আমাদের দ্বারা সম্ভব না। ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি নাই। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ভরা মৌসুমেও ইলিশের আকাশ ছোঁয়া দাম, নাগালের বাইরে ক্রেতার, সরবরাহ কম, দাবি বিক্রেতার। মাছ শিকারে ভুল সময় নির্ধারণে কমেছে প্রজনন, মত বিশেষজ্ঞের। এবং গাজা সিটি ও আশপাশের দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা আখ্যা, জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অসম্পূর্ণ, দাবি নেতানিয়াহুর। ইসরায়েলি হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি ১ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাত ৩:৩০টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, টিনশেড বাড়িতে ভাড়া থাকেন ২ বোন আসমা ও সালমার পরিবার, সঙ্গে তাদের মাও বাসায় বসবাস করতেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ রয়েছে, সেখান থেকেই গ্যাস লিকেজ হয়ে বাসাটিতে ছড়িয়ে পড়ে। রাতে গ্যাস জমে আগুন লেগে গেলে বাসাটি পুড়ে যায়। দগ্ধ হন একই পরিবারের ৯ জনই, তাদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থাই গুরুতর। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব, সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়ে ভর্তি রয়েছেন, যার মধ্যে ৮ জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং ১ জন ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই 8 জনের অবস্থায় আমি যদি একটু বলি, এই 8 জনের অবস্থায় কিন্তু বেশ আশঙ্কাজনক, কারণ এখানে ১ মাসের একটা বাচ্চা শিশু রয়েছে, ১ মাস ৮ দিনের একজন শিশু রয়েছে। আমি এখানে যারা ভর্তি রয়েছেন, যেমন হাসান নামের এক ব্যক্তি, যিনি প্রায় ৪৪% তার শরীরে পুড়ে গেছে, এবং জান্নাত নামের একজন ৪০% এরকম, এবং ১ মাসের যে শিশুটি, ১ মাসের শিশু কৃষক ইমাম উদ্দিন, তিনি তার শরীরের ৩০% কিন্তু আগুনে পুড়ে গেছে। এবং এলাকাবাসীর বরাত দিয়ে যেটি জানা গেছে যে রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, এবং তাদের যেটি বক্তব্য যে যেই বাসাটিতে তারা থাকতেন সেই বাসাটির নিচ দিয়ে কিন্তু গ্যাসের একটি লাইন গিয়েছে, এবং এর আগেও বেশ কিছুদিন আগেও এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি বাড়ির কর্তৃপক্ষ। এবং তারপরে কিন্তু গতকাল রাতে এই হঠাৎ করে রাত ৩টার দিকে, ৩টার পর কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং যেটি বলা হচ্ছে যে তারা যেটি বলছেন যে বাসার নিচ দিয়ে যেই গ্যাসের লাইনটি গিয়েছে, সেই গ্যাসের লাইনটি থেকে বাসার ভেতরে কিন্তু গ্যাস ঢুকে যায়, এবং সেখান থেকে আসলে আগুনের উৎপত্তি বলে তারা ধারণা করছেন। তবে কী কারণে মূলত এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বা এই গ্যাস বিস্ফোরণ ঘটেছে তা ঠিক এখনও নিশ্চিত করে বলা যায়নি। তবে তার প্রত্যেকে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং এখানে কর্তব্যরত চিকিৎসকরা যারা বলছেন যে তাদেরকে আনার পরে তারা বলছেন যে এতজনকে আসলে একসাথে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না দেখে ৮ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং এই ৯ জনই একই পরিবারে। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা দলটির মূল লক্ষ্য। আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার কথা বলছেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন।
প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর বেশিরভাগ দলই জোরেশোরে নেমেছে নির্বাচনী মাঠে। এরই মধ্যে সমমনাদের নিয়ে জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। ইসলামী দল এবং অন্যদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত। শক্তির জানান দিতে এমন বহুমাত্রিক জোটের সমীকরণ যেমন চলছে, একই সঙ্গে প্রার্থীও ঘোষণা করছে কিছু দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চষে বেরিয়েছে সারা দেশ। জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সারা ফেলেছে দলটি। ৩রা আগস্ট শহীদ মিনারে দলীয় ইশতেহারও ঘোষণা করে এনসিপি। সংস্কার, বিচার, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা। নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপ থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটছে এনসিপিকে নিয়ে। নাগরিক পার্টির এই নেতা বলছেন, ইস্যুভিত্তিক আলোচনা হলেও কোনো দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোট কিংবা সমঝোতার সিদ্ধান্ত হয়নি। নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। যত রাজনৈতিক দলের সাথে আমাদের বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এবং ইস্যু ভিত্তিক আমরা মনে করি যে কারোর সাথেই মাঠের যোগসূত্র হতে পারে। আমরা নতুন দল, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এই নির্বাচনেও আমরা আমাদের যে ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ৩০০ আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, নিজস্বতা রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধি এখন এনসিপির মূল লক্ষ্য। তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আখতার। আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে আমরা আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে এখন কাজ করছি। আমরা চেষ্টা করছি সারা দেশের সব প্রান্তে যেন জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে যায়। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রার্থিতা স্থগিত হওয়াদের আপিলের শেষ দিন আজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময় কিন্তু ঘনিয়ে আসছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের যে প্রার্থী ফর্ম বিক্রি এবং জমা দেওয়ার তার সময় পেরিয়ে গেছে। যাচাই বাছাই শেষে অনেকেই তার যে নির্ধারিত পদ, সেই পদের জন্য অনেকের প্রার্থিতা বৈধ হয়েছে, আবার অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের মূলত আজকের দিনটি ধার্য করা হয়েছে। এই দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন এবং আজকে যদি আপিল না করেন তাহলে হয়তো বা বলে দেওয়া হয়েছে তাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের জন্য মোট ২৮টি পদে ৫০৯টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে এবং বিভিন্ন পদে আপনারা জানেন যে মোট ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য মোট মনোনয়ন ফর্ম বিকেল বেলা পড়েছিল ১৪২৭টি, যেটা আসলে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল এবং চূড়ান্ত হয়েছে ৫০৯টি। এই বিভিন্ন পদে মূলত এই ফর্মগুলো তারা জমা দিয়েছেন এবং আপনারা জানেন যে ২৫ তারিখে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত মূলত একদম সকল প্রার্থিতা যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। তারপরে ২৬ তারিখ থেকে ২৪ ঘন্টার সময় মূলত প্রচারণার জন্য পাবেন। ডাকসুর কর্তৃপক্ষ কিন্তু আচরণবিধিতে তারা কঠোরতা নির্দেশ দিয়েছেন যে মূলত নির্দিষ্ট সময়ের আগে কোনো ধরনের প্রচারণা কিন্তু ডাকসু প্রার্থীরা করতে পারবেন না। আপনারা জানেন যে মোট যে পদগুলো রয়েছে ভিপি পদে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সম্পাদক পদে জিএস যে পদটি সে পদে ১৯ জন এবং সহ সাধারণ মানে এজিএস পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের ৯ তারিখে কিন্তু ডাকসু ইলেকশনটি হবে এবং যেই বহুল প্রত্যাশিত নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি এখন পর্যন্ত সব কার্যক্রম কিন্তু সুষ্ঠুভাবে হচ্ছে। অনেক স্টুডেন্টরা গতকালকে আমরা শুনছি নানান অভিযোগ ছিল, তারপরও কোনো ধরনের সেরকম কোনো বিশৃঙ্খলা কিন্তু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তো সব মিলে এই ছিল এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি থেকে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
3 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক আলী দার। দুপুরে বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সফরের সময় দুই দেশের মধ্যে 6টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সফরকালে ইসহাক আলী প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে একে একে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে। 3 দশকেরও বেশি সময় পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় সফর এটি। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 8 বছর পেরুলেও এখনও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উচিত স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে প্রত্যাবাসন এখন যেন কেবল কাগজে কলমে। বেশি এখন যাই মনে হল কুপুরের দেশ রাতে দিনে হাঁড়ি দেওয়া শান্তি করে দেখালা আর মগ বাগিলা বলে এখন এলাক আসিয়া তো যাইব ঠিক আছে হরে রাখিব আর এখন যাই বেলা ফান নাই দে বন্ধ। গেল বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের উচিত এখনই নিজস্ব একটি স্পষ্ট রুটম্যাপ তৈরি করা। আশা করা যায় যে সামনে যে 2টি আন্তর্জাতিক বৈঠক আছে, সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে যে বৈঠকটি হওয়ার কথা, আর আরেকটি হচ্ছে ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন, তবে সবকিছুর পরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 প্রত্যাবাসন হয়ে যেত। বাংলাদেশ প্রক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন। চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে হয়েও দেশটোয়া থেকে বঞ্চিত এই অসহায় জনগোষ্ঠী প্রতিদিনই বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। চিকুনগুনিয়ার চোখরাঙানি বন্দর নগরীর 20টি হটস্পট চিহ্নিত। আক্রান্ত 70% এসব এলাকার মশক নিধনে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনের সিভিল সার্জনের চিঠি। ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম আসছে না সাধারণ মানুষের হাতের নাগালে। খুচরা বিক্রেতা ও আড়তদারদের দাবি, জেলেরা পর্যাপ্ত মাছ না পাওয়ায় বাজারে সরবরাহ কম, তাই উচ্চ মূল্যে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, পানি দূষণ ও অসময়ে ধরার কারণে কমছে ইলিশের প্রজনন, কমছে বাজারের সরবরাহ। অন্তরা সেনের রিপোর্ট। আমাদের দ্বারা সম্ভব না এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি না এর মধ্যে। ভরা মৌসুমেও ইলিশের আকাশ ছোঁয়া দামে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। অনেকটা তিক্ত অভিজ্ঞতায় সুস্বাদু এই মাছ না কিনেই ফিরে যান বাজারে আসা অনেক ক্রেতা।
গেল বছর যে ওজনের ইলিশের দাম ছিল 1500 থেকে 1600 টাকা, এবার সেই মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। 1 কেজিরও কম ওজনের মাছ 2300 টাকা কেজি কিনতে হচ্ছে। খুলনা থেকে এখানে দামের ডিফারেন্স কমপক্ষে 4 থেকে 450 টাকা পার কেজি। বেশ দরদাম করে 2300 টাকা দিয়ে 900 গ্রামের এক পিস ইলিশ কিনেছেন এই ক্রেতা। 2220 টাকা দিয়ে কেনা এই মাছের সব খরচ বাদ দিয়ে বিক্রেতার লাভ মাত্র 50 টাকা। এমন দাবি করে খুচরা ব্যবসায়ী বলছেন দাম বাড়তির বাজারে বেচা বিক্রিতেও মন্দায় পড়েছেন তারা। আমরা তো মাছ বিছে পাই না বলে দাম দিয়ে কিনে আনছি। আরো দেখলে আমরাও মাছটা কম পাই। ব্যবসা দামের জন্য খারাপ, যে দাম কম তো ব্যবসা ভালো হইতো। বর্ষা মৌসুমেও কেন চড়া ইলিশের দাম? কারওয়ান বাজারের আড়তদাররা জানান পর্যাপ্ত মাছ মিলছে না জেলেদের জালে, তাই চাহিদা মতো যোগান না থাকায় বেশিরভাগ ভোক্তার নাগালে আসছে না ইলিশের দাম। নদীতে মাছ না, এই জন্য দাম একটু বেশি। 1 কেজি 1200-1300 গ্রাম, এটি 2400 টাকা কেজি। 1.5 কেজি 2700-2800। 1 কেজি এটা হলো আমরা 2200 টাকা কেজি। অরিজিনালটা নদীরটা পাইকারি, সব পাইকারি। নদীতে না থাকলে পাবে করতে গিয়ে আমাকে যখন অভিযানটা দেয় ওই টাইমে মন করে 12 তলার মাছ ধরে নিয়ে যায়। আমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাদন দিয়েছি, মাছ পাইতেছি না। কিন্তু যেই বর্তমানে 10 লাখ 15 লাখ টাকার মাছ বেচবো, হ্যাঁ 4 লাখ 5 লাখ টাকার মাছ বেচি। বিশেষজ্ঞরা বলছেন একদিকে দূষণ, অন্যদিকে ইলিশ ধরার সঠিক সময় নির্ধারণে ভুলের কারণেই কমছে রূপালী এই মাছের প্রজনন। তাই প্রত্যাশা মতো ধরা পড়ছে না জেলেদের জালে, বাজারে কমছে না দাম। পানি দূষণ হচ্ছে, পাশাপাশি হচ্ছে উষ্ণ মৌসুমে নদীগুলোতে, উজানের নদীগুলোতে পানির পরিমাণ কম, ফিশ ব্যারিং পিরিয়ডেও মাছ ধরার সুযোগ থেকে যাচ্ছে। এই কারণগুলোই হচ্ছে ওদের প্রজননের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। দেশে ইলিশের উৎপাদন সংকট কাটাতে ভারত ও বাংলাদেশে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি মৎস্য বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। 18 বছর পূর্ণ হবে, ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, আমাদের তো ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই, ব্যবস্থা করি, সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন। ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি, ওই চিঠি পাওয়ার পর থেকে। তো সুতরাং আমাদের ওই লক্ষ্য সামনে রেখেই আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুত হয়েছি। ভোটার হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ। ওই ইয়াঙ্গার জেনারেশনদেরকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো, ব্যাপক সংখ্যায় ইনক্লুড করতে পারবো। আমাদের যে ভোটের জন্য যে কেনাকাটা করতে হয়, প্রকিউরমেন্ট একটা বিগ এক্সারসাইজ, এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে ইনশাল্লাহ। আমাদের এটা কেনাকাটার মধ্যে কোনো অসুবিধা হবে না। এটাও আমরা টাইমলি হয়ে যাবে। আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে 22টা দলের জন্য মাঠ পর্যায়ে ভেরিফিকেশনে আছে। এটা হয়তো 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব। সুতরাং পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। সীমানা নির্ধারণের একটা বিষয় ছিল, একটা বড় কাজ, এটা একটা বড় কাজ। আপনারা দেখেছেন আমরা খসড়াটা প্রকাশ করেছি। এটা যেটা আমরা করেছি কি, এই জন্য অনেক আমরা আবেদন পেয়েছিলাম, সীমানা নিয়ে আপত্তি পেয়েছিলাম, প্রায় 1500 দরখাস্ত পেয়েছিলাম, সম্ভবত 71টা মোর দেন 70 কনস্টিটিউয়েন্সি ঘিরে এই আবেদনগুলো পেয়েছিলাম। তা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা যতটুকু অ্যাকসেপ্টেবল মনে করেছি তার ভিত্তিতে একটা খসড়া প্রকাশ করেছি। এটা একটা ড্রাফট। আগামী রোববার থেকে কিন্তু শুনানি শুরু হচ্ছে আমাদের। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 36 জনে। সকাল 7:55 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় 15 বছর বয়সে তাসনিয়ার মৃত্যু হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা শিশুটির শরীরের 35% দগ্ধ ছিল। তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে। 21 জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল তাসনিয়া।
চিকুনগুনিয়ার প্রকোপের জন্য চট্টগ্রামে নগরীর 20টি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে 5টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত 70% রোগী এসব এলাকার বাসিন্দা। মশক নিধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে কেউ রক্ত পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে এ ভাইরাসের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে নগরীর 20টি এলাকায় সবচেয়ে বেশি চিকুনগুনিয়া রোগী শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে। আক্রান্ত রোগীদের মধ্যে 70% এসব এলাকার বাসিন্দা। এজন্য এলাকাগুলোকে চিকুনগুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হালিশহর, আগ্রাবাদ, বন্দর, সদরঘাট, ডবলমুরিং এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। এন্টোমোলজিস্টের পক্ষ থেকে আমরা গবেষণা করেছি, জরিপ চালিয়েছি। আমরা জরিপের মধ্যে এই এলাকাগুলো হটস্পট এলাকাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি। বলেছি এই সমস্ত এলাকাগুলোতে আপনারা ক্রাশ প্রোগ্রাম বেশি ক্রাশ প্রোগ্রাম করেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। মশক নিধন কার্যক্রম আরো জোরালো করার আহ্বান তাদের। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। সবারই হচ্ছে, এটা নিয়ে তো আতঙ্কিত। খুব খারাপ ছিল, তো ভালো ছিল না। আমি শিশু হসপিটালে ছিলাম। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। সিটি মেয়র বলছেন নতুন মশার ওষুধ দিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলছে। আমাদের এই রিসার্চটা চলছে, তারা আমাকে রিসার্চ পেপারটা সাবমিট করবে। ওই সাবমিশনের প্রেক্ষিতে আমরা আসলে ব্যাপক আকারে একটা ভালো উদ্যোগ নিতে পারবো, যেটা উদ্যোগ নিলে হয়তো আগামী বছর এর প্রকোপটা কমে আসবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় মশার ঘনত্বের সর্বোচ্চ অস্তিত্ব মিলেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে 134.62%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চিকিৎসক সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে একদিনের সফরে রংপুরে যান উপদেষ্টা। এ সময় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। সেখানে বিভিন্ন বিভাগ ও ফার্মেসিতে রাখা ওষুধ দেখেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূরজাহান বেগম। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। আমাদের মধ্যে যদি সংস্কার আসে এগুলো অটোমেটিকলি হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সংস্কারটা আমরা করতে না পারছি এককভাবে সরকারের পক্ষে সম্ভব। আমরা ৩,৫০০ নার্স নিয়েছি, ১০,০০০ উপর নার্স ঘাটতি আছে। আমাদের প্রায় ১০,০০০-এর মতন ডাক্তার শর্ট আছে। তো এই ডাক্তার কি একদিনে শর্ট হয়েছে নাকি আমরা আসার পরে শর্ট হয়েছে? এটা তো দীর্ঘদিন ধরে শর্ট আছে। আমি চাইলে কি দিনে দিনে ডাক্তার বানাই। দেখছেন সময় সংবাদ। আবারও নারায়ণগঞ্জের বিস্ফোরণের খবর। সিদ্ধিরগঞ্জে বাসায় বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আজকে ভোর রাত 3:30টায় একটি টিন শেড বাড়িতে একটি যৌথ পরিবারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 9 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 4 মাসের একটি শিশু সহ 3 জন শিশু রয়েছেন। তাদেরকে সবাইকে দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজি ইপিজেড স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছে এবং তারা বিষয়টি তদন্ত করছেন। এই মুহূর্তে এখানে আছেন আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার। তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে, তিনি এখন আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আমরা রাত 3:35-এ সংবাদ পাই যে ওই পূর্ব পাইনাদি আগুনের মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে 2টা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন। তো আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নেই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। তারপরে আগুন নিভানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল। তো আমরা যতটুকু ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল।
সরাসরি লাইন দেওয়া ছিল, ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওইটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে। তা পরবর্তীতে জিজ্ঞেস করেছি কোথায় নিয়ে গেছেন, পরে বললো যে পুরো একটি হাসপাতালে। ঠিক আছে, তা যাই হোক, আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল। কয়টার দিকে আপনারা এসেছেন? আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি 3:35, আমরা এখানে পৌঁছেছি 3:40, এবং আগুন নিয়ন্ত্রণে আসছে 3:50, আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিছি 4টা। এই ঘটনা কি ধরনের? আচ্ছা, আমরা এতক্ষণ শুনছিলাম ফায়ার সার্ভিসের আদমজি ইপিজেড স্টেশনের সিনিয়র অফিসার লিওন মোহাম্মদ। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাত 3:40 তারা খবর পান এবং 3:30 বৈদ্যুতিক থেকে ফায়ার সার্ভিস এই আগুনের ঘটনা ঘটে, এবং এই 8-9 জন যে দগ্ধ তারা ঢাকা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন, এবং তাদের মধ্যে 3 জন শিশু রয়েছেন, এর মধ্যে একজন 4 মাসের শিশু রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে 9 জন দগ্ধ হওয়ার ঘটনা। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন। গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট, দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য। খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার। বাজারে মাংসের কোনো চিহ্ন নেই, প্রায় 4-5 মাস ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না। ডিম নেই, দুধ নেই, পুষ্টি সম্পূরক বাজারেও নেই। এগুলো সবই মৌলিক, যা মানুষের শরীরের জন্য অপরিহার্য। যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়ায় হতাশ স্থানীয়রা। ময়দা সামান্য পরিমাণে পাওয়া যায়, তবে দাম এত বেশি যে কেউ কিনতে পারবে না। আজ ময়দার প্রতি কেজি দাম 150 শেকেল। আমার মাথার উপর ছাদি নেই, ময়দা কিভাবে কিনবো? রান্নার তেল সহ অন্যান্য মৌলিক জিনিসও সাধারণ মানুষ কিনতে পারছে না। জাতিসংঘের বিবৃতি বলছে দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়। এই দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা মনিটর আইপিসি জানায় গাজার প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে 6,41,000 ছড়াবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, আইপিসির রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি, যা অসম্পূর্ণ। এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অনাহারে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে অঞ্চলটি থেকে 90 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গাজার পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও ক্ষোভ তৈরি করেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেন, ওয়াশিংটনের মদদ ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না। অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, নারী শিশু সহ দগ্ধ একই পরিবারের 9 জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থায় গুরুতর। 300 আসনে এককভাবে প্রার্থী দিতে চায় এনসিপি। সাংগঠনিক শক্তি অর্জনের চেষ্টায় নেতারা জাতীয় স্বার্থ ও মতাদর্শ বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত। এবং কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, 8 বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোডম্যাপ তৈরির তাগিদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।
আপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাপ ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। আমাদের দ্বারা সম্ভব না। ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি নাই। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ভরা মৌসুমে ক্রেতার নাগালের বাইরে ইলিশ, বছর ব্যবধানে দাম বেড়েছে।